ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসাইন সামি। আমার পাশের সিটটা বেশিক্ষণ ফাঁকা থাকবে না, একজন অতিথিকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি। তবে তার আগে কয়েকটা আপডেট তো অবশ্যই দিতে চাই। কে হতে যাচ্ছেন বাফুফের নতুন সভাপতি, কি সমীকরণ অপেক্ষা করছে 26শে অক্টোবর নির্বাচনে। এর মধ্যে সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন, আরও একবার সেই লড়াইয়ের নাম লিখিয়েছেন তরফদার রুহুল আমিন। কিন্তু নির্বাচন মানেই নানা গুঞ্জন আর সমীকরণ। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যেতে পারে নির্বাচনের হাওয়া কোন দিকে যাচ্ছে। আপনাদের সাথে ছিলাম। I consider myself to be very lucky যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। টানা 4 বারের সভাপতি সালাউদ্দিনের এই ঘোষণার পর থেকেই যেন জমে উঠেছে বাফুফের নির্বাচন। 24 ঘন্টা না পেরোতেই সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা তরফদার রুহুল আমিনের। ফুটবল সংগঠকদের একটি প্ল্যাটফর্ম থেকে ঐক্যমতের ভিত্তিতে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2024-এর নির্বাচনে সভাপতি হিসাবে আমার প্রার্থিতা ব্যাপারে ওনারা যে ডিক্লারেশন দিয়েছেন, আমি এটা সাদরে গ্রহণ করলাম। এর আগে 2020 নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েও তা প্রত্যাহার করেছিলেন অভিজ্ঞ এই সংগঠক। এবার শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়াই করার প্রতিশ্রুতি তার। এখন প্রশ্ন, সভাপতি পদে লড়াইয়ে তাকে চ্যালেঞ্জ জানাবেন কে? ফুটবল পাড়ায় গুঞ্জন, সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে বাফুফের সাবেক সহসভাপতি দাভিদ আওয়াল। সবশেষ নির্বাচনে যিনি পদ হারিয়েছিলেন মহিউদ্দিন মহির কাছে। তবে গুঞ্জনকে সত্যি করে এখনও কোনো বার্তা দেননি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচন করা দাভিদ আওয়াল। গুঞ্জন আরও আছে, সভাপতি পদে প্রার্থী হতে পারেন বর্তমান সহসভাপতি ইমরুল হাসান। তবে সে সম্ভাবনাও এখন আর নেই বললেই চলে। নির্বাচনের বাকি আরও মাসখানেকের বেশি। এই সময়ে ফুটবলের মিউজিক্যাল চেয়ার শেষ পর্যন্ত কাকে বেছে নেয় সেটাই দেখার অপেক্ষা। মোজরেবেন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমার পাশের সিটটা খালি থাকবে না। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই স্পোর্টস লাইভের সেটে জাহিদ হাসান এমিলি, সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমিলি ভাই, আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে। আজকে হোস্টের সিটে আপনাকে বসতে হচ্ছে। এমিলি ভাই, আমি যদি 4 বছর আগের প্রেক্ষাপটে একটু যাই, সেক্ষেত্রে তরফদার রুহুল আমিন সাহেব ওভারনাইট তিনি ঘোষণা দিয়েছিলেন নির্বাচন করছেন না প্রেসিডেন্টশিপের জন্য। এরপর কাজী সালাউদ্দিন তিনি নির্বাচিত হয়েছিলেন। ঠিক এবার দৃশ্যপটটা একেবারেই উল্টা। কাজী সালাউদ্দিন যেদিন বললেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না, ঠিক তার পরের দিন তরফদার রুহুল আমিন সাহেব ঘোষণা দিলেন যে তিনি প্রেসিডেন্টশিপের জন্য লড়াই করবেন। নাটকীয় না অনেক? না, বিএফএফ নির্বাচন আপনি যদি দেখেন 2008 সালের পর থেকে প্রত্যেকটা নির্বাচনে আমার কাছে মনে হয় কিছু না কিছু নাটক ছিল। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন আমাদের ফুটবল ফেডারেশনের নির্বাচনকে ঘিরে আমার কাছে মনে হয় জাতীয় নির্বাচনে এত এক্সাইটমেন্ট থাকে না। সত্যি কথা, অনেক এক্সাইটমেন্ট থাকে কখন কি নির্বাচিত হয়, বা সব জায়গায় কিন্তু আসলে একটা সবাই একটা আকর্ষণীয় জায়গা থাকে বিএফএফ নির্বাচন। তো আমার কাছে মনে হয় এই বছরও সেম। আপনি যেটা বলছেন যে সালাউদ্দিন ভাই যখন আসলে ডিক্লেয়ার দিয়েছে সে বিএফএফ ইলেকশন করবে না, তার পরের দিন কিন্তু তরফদার রুহুল আমিন ভাই সে বলেছে সে বিএফএফ প্রেসিডেন্ট করবে। এবং আমিন ভাই তো আসলে অনেক দিন ধরেই ফুটবলের সাথে আছে এবং সে চেষ্টা করছিল কোনো না কোনোভাবে ফুটবল ফেডারেশনের নির্বাচিত হয়ে কাজ করার জন্য। তো সেই সুযোগটা হয়তো সে এবার পেয়েছে এবং সে হয়তো করতে চায়। এটাকে আমি আসলে খারাপ দিক দেখি না, অবশ্যই ভালো দিক দেখি। বাট যেটা হয়েছে যে আমি সবসময় সামি ভাই একটা কথা বলি যে আপনি যে চেয়ারটার জন্য লড়ছেন, এই চেয়ারটার কাজগুলি কি সেদিকে আপনি জানেন কি না, এটা হলো আমার একটা কোশ্চেন। এটা যদি আপনি জানেন, এটা সম্পর্কে যদি আপনি কাউন্সিলিং করে আসেন, আপনি যদি প্রিপারেশন নিয়ে আসেন, এনিবডি ক্যান কাম, আমার কোনো সমস্যা নেই। বাট কাজগুলি 4 বছর পরে কিন্তু আপনাকে সেই মূল্যায়নটা আপনাকে দিতে হবে মানুষের কাছে। সুতরাং আমি মনে করি যে তরফদার রুহুল আমিন ভাই আসুক বা এবিসিডি যেই আসুক, বাট আমার কাছে মনে হয় যে বিএফএফ প্রেসিডেন্টের স্পেসিফিকভাবে যে কাজগুলি সেগুলো আপনাকে জেনে আসতে হবে। এমএলএ ভাই, আপনার ধারণা কি বলে কিংবা আপনার অ্যাসেসমেন্ট কি বলে যে আসলে কম্পিটিশন কাদের মধ্যে হবে, নাকি এখানে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে? দেখেন, এই মুহূর্তে তো আসলে আপনাদের যে ফুটেজে দেখলাম, এখানে তো বেশ কয়েকজন ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে। আমি মনে করি সবাই ক্যাপাবেল এই কারণ সবারই কিন্তু ফুটবল নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। তাবিদ ভাই সে ফুটবল ফেডারেশনের 2 টাইম ভাইস প্রেসিডেন্ট ছিল। ইমরুল ভাই সে কিন্তু স্টিল ভাইস প্রেসিডেন্ট রয়েছে, বসুন্ধরা কিংসের চেয়ারম্যান। অ্যাট দ্য সেম টাইম তরফদার রুহুল আমিন ভাইও কিন্তু ফুটবলের সাথে রিলেটেড। যেই আসুক না কেন, আমি আসলে কে আসবে সেটার হয়তো পক্ষে না। আমি যেটা বলেছি যে ফুটবল উন্নতির জন্য আসলে কাজগুলি কারা করবে, প্রপার কাজগুলি কে করবে, তারা যদি
এসে আসলে একটা প্যানেল দাঁড় করাতে পারে যারা ফুটবলের জন্য নিবেদিত হয়ে কাজ করবে, তাদেরকে আমরা সমর্থন দিব, তাদের সাথেই আমরা থাকব। যেটা হয় যে আমরা আসলে নির্বাচনের আগে অনেকে অনেক ধরনের কথা বলি, বিগত দিনেও বলে আসছি, বাট কতটা কাজ হয়েছে সেটা কিন্তু আমাদের সিনারিটা কিন্তু সামনেই চলে আসছে। বাট আমার রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে, যে যারা প্রপার সংগঠক, যারা ফুটবল নিয়ে চিন্তা করে, যারা ফুটবলের কাজগুলি বুঝে, আমরা যেহেতু ডেভেলপমেন্ট কান্ট্রি, ফুটবল উন্নতির দিকে যাচ্ছি, ওই কাজগুলি যদি আপনার জানা থাকে তাহলে আমার কাছে মনে হয় যে আপনার ফুটবল ফেডারেশনে আসা উচিত। এমএলএ ভাই, এই মাত্র আমি আমার প্রডিউসার মারফত একটা কোয়েশ্চেন পেয়েছি। সেই কোয়েশ্চেনটা এরকম, আমি খেয়াল করিনি ব্যক্তিগতভাবে, বাট আমি আমার প্রডিউসার মারফত খবরটা পেয়েছি। সেটা হচ্ছে গতকাল তরফদার রুহুল আমিন সাহেবের যে অ্যানাউন্সমেন্টের আয়োজনটা ছিল, সেই অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন? মানে এটা কি হুট করে হওয়া নাকি কোনো পরিকল্পনা হওয়া? না, আমাদের থাকাটা একটু ডিফারেন্ট। মানে আমরা আসলে যেভাবে চিন্তা করে গিয়েছিলাম আর কি, মানে আমাদেরকে বলছে একটা প্রেস কনফারেন্স হবে, অধিবেশনে আসলে কি হবে সেটা আসলে আমরা জানতাম না, সত্যি কথা। আমাদেরকে সামহাও একজন ফোন দিয়ে বললো আর কি, এবং আমরা গিয়েছিলাম। যাওয়ার পর আসলে একজনটাকে সেটাকে বলা যায়, সেটা হচ্ছে গোলকিপার আমিনুল ভাই, যেটা সত্যি না, গোলকিপার আমিনুল ভাই, উনি আমাদেরকে দাওয়াত দিয়েছিল। বাট যাওয়ার পর দেখলাম যে আসলে উনি প্রেসিডেন্ট নির্বাচন করবে তরফদার রুহুল আমিন ভাই, তার নামটা আসলে ডিক্লারেশন আসছে। তো ওইটা সম্পর্কে আমাদের আসলে তেমন একটা আইডিয়া ছিল না। বাট যাই হোক, যেটা হয় যে আমাদেরকে আসলে ফুটবলের কাছে যেই ডাকবে আমরা তাদের সাথেই থাকবো, এটা আর কোনো ইয়া নেই। কারণ আমি যেহেতু ফুটবলের বাইরে অন্য কিছুই চিন্তা করবো না। আপনি জানেন যে এবছর চিটং আবাহনী দলটা যে অবস্থায় পড়ে গেছিলো, সেখান থেকে আমরা প্লেয়ার দিকে তাকিয়ে কিন্তু তাদেরকে রেজিস্ট্রেশন করিয়েছি। সুতরাং ফুটবলের কাজের জন্য আপনি আমাকে ডাকলে আপনার সাথেও আছি, আমাকে যে ডাকবে আমি সবার সাথে আছি। বাট আমি দেখতে চাই প্রপার ফুটবলের জন্য কাজ কারা করে। এমএলএ ভাই, আমি আপনাকে এবার দুইটা কোশ্চেন করতে চাই। একটা কোশ্চেনটা ইতিবাচক, আর একটা কোশ্চেনটা হয়তো একটু নেতিবাচক হতে পারে। প্রথমত যে বিষয়টা, কাজী সালাউদ্দিনের ব্যাপারে একটা সুনাম ছিল, সেটা হচ্ছে তিনি ফুটবলটাকে মাঠে রেখেছিলেন, টপ টায়ারের ফুটবলটাকে তিনি মাঠে রেখেছিলেন। তবে এটাও অভিযোগ ছিল যে শুধু টপ টায়ারের ফুটবলটাকে মাঠে রেখেছিলেন, মানে ঢাকাটাকে ঠান্ডা রেখেছিলেন। তরফদার রুহুল আমিন সেই জায়গাটা তৃণমূল নিয়েও কাজ করেছেন। এটা কি তার জন্য একটা স্ট্রেংথের জায়গা হতে পারে কিনা? দেখেন, আপনি যখন একটা দায়িত্বে থাকবেন, আপনার ভালো মন্দ দুইটাই কিন্তু থাকবে। ঢালাওভাবে আপনি এককভাবে সালাউদ্দিন ভাইকে সব জায়গাতে কিন্তু দোষারোপ দিতে পারবেন না। আপনি যেটা বলেন ট্রু, আমরা কিন্তু 16 বছর ধরে লিগটা খেলছি। 2005-এর 6-5-4 দিকে কিন্তু আমাদের দল বদলের জন্য আমরা ওই সময়টা কিন্তু আন্দোলনও করেছি, যা সত্যি কথা। সালাউদ্দিন ভাই আসার পর অ্যাটলিস্ট এটা করেছে যে আমরা লিগগুলি প্রপার খেলতে পারছি। যেটা করেছে সেটা আমরা মিথ্যে বলবো না। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দল দেখেন, জাতীয় দল আমরা তেমন কোনো রেজাল্ট পাইনি, বাট কিছু রেজাল্টও আছে। 2010 আমরা এসএ গেম চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের ছেলেরা আন্ডার-20 চ্যাম্পিয়ন হয়েছে কিছু। বাট যেটা হচ্ছে একটা স্ট্রং জাতীয় দল কিন্তু সে মানে কনসিস্টেন্সিভাবে দেখাতে পারেনি, যেটা উচিত ছিল। তো এন্ড অফ দ্য ডে আসলে আমার কাছে মনে হয় যে মানুষজন, আমরা যারা সমর্থক বা আমরা যারা প্লেয়ার বা সাধারণ মানুষ, তারা কিন্তু আসলে জাতীয় দলের রেজাল্টটাই কিন্তু মেইন ফোকাস করে। বাংলা পৃথিবীর সব জায়গাতেই জাতীয় দলের রেজাল্ট ভালো, দ্যাট মিনস আপনার দেশের ফুটবল একটা ভালো লাইনে আছে। আপনার যেটা বলছেন যে সেইটা করতে হলে কিন্তু আপনাকে পাইপলাইনে কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে, যে কারণে কিন্তু আপনি ডিস্ট্রিক্ট লেভেল বলেন, গ্রাসরুট লেভেল বলেন, পাইনিয়ার লিগ বলেন, এইগুলিকে কিন্তু আপনাকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। নাম কাওয়াজতে করলেই হবে না। আমরা জানি আমাদের দেশে কীভাবে পাইনিয়ার লিগ হয়, আমাদের সেকেন্ড ডিভিশন কী হয়, যার কোনো ভ্যালুলেস, মানে ওখান থেকে কোনো কোয়ালিটি প্লেয়ার আসে না, জাস্ট করার জন্য করি। বাট এইগুলি আমার কাছে মনে হয় যে প্রপারভাবে হ্যান্ডেল করা উচিত যারা আসবে আর কি। এবং আপনি যেটা বলছেন যে তরফদার রুহুল আমিন ভাই জেলা ফুটবল নিয়ে কাজ করেছে, হ্যাঁ ট্রু, বাট শুধু কাজ করলে হবে না, ওখানে আসলে লিগটা প্রপার হচ্ছে কিনা এবং ওই লিগ থেকে আপনি আসলে বেনিফিটটা কী পাচ্ছেন সেটা আপনাকে দেখতে হবে। লিগ আমি করতেই পারি, লিগ আমি আমার ডিস্ট্রিক্টে করলাম, বাট সেখান থেকে আউটফিট কিছুই আসলো না, ওইটা হবে না। আমার কাছে মনে হয় যে এইগুলি কাউন্সিলিং করে এবং এইগুলি যারা আসলে দেখভাল করবে তাদেরকে আসলে ভালো একটা দায়িত্ব দেওয়া উচিত, যে আপনারা এখান থেকে যাতে প্লেয়ার বের হয়, এবং সেই প্লেয়ার বের হইলে হবে না, কোয়ালিটি প্লেয়ার। দেখেন আমাদের জাতীয় দল এখন কলাপস করছে কেন? বিকজ আমাদের কোয়ালিটি প্লেয়ারের অভাব। দু একজন প্লেয়ার ছাড়া কিন্তু জাতীয় দলে ডেলিভার দেওয়ার মতো কিন্তু তেমন কোনো প্লেয়ার নেই। সুতরাং আমি বলবো যে ভাইয়া, যদি আপনি ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেন, আপনার সব দিকগুলিই কিন্তু বিবেচনা করতে হবে, একটা রোড ম্যাপ তৈরি করতে হবে অ্যাটলিস্ট 5 ইয়ার্সের। আমি আরেকটু বলতে চাই, সেটা হলো দেখেন আমাদের আন্ডার-20 দলটা চ্যাম্পিয়ন হয়, সেখানে কিন্তু সো মেনি কোয়ালিটি প্লেয়ার আছে। আপনি তাদেরকে ঘিরেই 5 বছর একটা প্ল্যান হাতে নেন, দেখবেন আপনার জাতীয় দলটা অ্যাটলিস্ট একটা ভালো জায়গায় যাবে। ঘরোয়া ফুটবলটা যেহেতু কনসিস্টেন্সি হচ্ছে, সেটার স্ট্যান্ডার্ডটা আপনাকে বাড়াতে হবে। সুতরাং আমি বলতে চাই বিএফএফে কাজ করার কিন্তু অনেক জায়গা রয়েছে। আমি শুরুতে যেটা বলেছি যে আপনি যদি কাজগুলি সম্পর্কে প্রপার না জানেন, দেন কিন্তু আপনার কাজ করতে সমস্যা হবে। ঘরোয়া ফুটবলটা যেহেতু কনসিস্টেন্সি হচ্ছে, সেটার স্ট্যান্ডার্ডটা আপনাকে বাড়াতে হবে। সুতরাং আমি বলতে চাই বিএফএফে কাজ করার কিন্তু অনেক জায়গা রয়েছে। আমি শুরুতে যেটা বলেছি যে আপনি যদি কাজগুলি সম্পর্কে প্রপার না জানেন, দেন কিন্তু আপনার কাজ করতে সমস্যা হবে। আমি মনে করি আপনারা যেই প্রেসিডেন্ট হোক, আমাদের কোনো সমস্যা নেই, বাট আপনাদের কাজগুলি জেনে আসতে হবে। এমএলএ ভাই, একটা অভিযোগ
আসতে পারে কিনা, সেটা একটা আশঙ্কার জায়গা তৈরি হয় কিনা, সেটা হচ্ছে সাইফ স্পোর্টিং দেশের প্রথম কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তারা দল নিয়েছে এবং বেশ ভালো, তাদের দ্বারাই আসলে প্রথম কর্পোরেট শক্তি দেশের ফুটবলের আগমন। 2020 সালে যখন তরফদার রুহুল আমিন সাহেব তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, এটা আমরা ধরে নিতেই পারি হয়তো বা কোনো প্রেশারাইজড ওয়েতে তিনি সরে নিয়েছেন বা এরকম কোনো কিছু, এরপর সাইফ স্পোর্টিংও চলে গেল। তো আলটিমেটলি এরকম কোনো অভিযোগ কি আসতে পারে কিনা আগামীতে, যে ওই যে যখন তার সম্ভাবনাটা চলে গেল যে প্রেসিডেন্টশিপ আর পাচ্ছেন না, তখন সাইফ স্পোর্টিংও চলে গেল, এই জায়গা নিয়ে কোনো অভিযোগ কি আসতে পারে? না, এটা তো যেহেতু তার একটা ক্লাব ছিল, তার কোম্পানি নামে একটা ক্লাব ছিল, কর্পোরেট ক্লাব ছিল, সেটা থাকাতে কিন্তু যেটা হয়েছে যে প্লেয়ার উপকৃত হয়েছে, দেশের ফুটবল একটা আসলে প্যাটার্ন খুঁজে পেয়েছিল। তো ওইটা যখন চলে গেছে অনেক প্লেয়ারাই কিন্তু আসলে তখন ডাইভার্ট হচ্ছে অন্য ক্লাবের দিকে। আপনি যদি দেখেন এবছর কিন্তু বড় দুইটা ক্লাব খেলেনি, অনেক প্লেয়ার কিন্তু খেলা ছেড়ে দিয়েছে। আমি অনেস্টলি, আপনি জানেন না, জাতীয় দলের বেশ কিছু প্লেয়ার, আমি নামই বলি, মতিন, জনি, রেজার মতো ইম্পর্টেন্ট প্লেয়ার যারা আরও 4-5 বছর দেশকে সার্ভিস দিতে পারে, তারা কিন্তু এবছর খেলাই ছেড়ে দিয়েছে। শেষ মুহূর্তে চট্টগ্রাম আবাহনী দলটাও হওয়ার কথা ছিল না, সেই দলটাও আমি আর মামুন দায়িত্ব নিয়ে কিছু প্লেয়ারদেরকে রেজিস্ট্রেশন করেছি। যেটা হয় যে ক্লাব থাকলে কিন্তু আপনার প্লেয়াররা থাকবে, প্লেয়ার থাকলে ফুটবল ফেডারেশন থাকবে। এন্ড অফ দ্য ডে কিন্তু আমি মনে করি যে ফুটবল ফেডারেশনটা কিন্তু প্লেয়ারদের জন্য, প্লেয়াররা যদি না খেলতে পারে, তারা যদি না থাকে, ফুটবল ফেডারেশন তো থাকার কোনো দরকার নেই। তো আপনি যেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে এই ক্লাবগুলি থাকার অবশ্যই দরকার ছিল। এটা হয়তো আমিন ভাই কেন করেছে আমি জানি না, এটা তার ইন্টারনাল ব্যাপার, বাট সাইফ স্পোর্টিং ক্লাব কিন্তু আমাদের দেশে একটা জনপ্রিয়তা তৈরি করে ফেলেছিল। ক্লাবটা থাকলে এতদিন হয়তো বসুন্ধরা কিংসের লেভেলে তারা চলে যেত, এবং তারাই কিন্তু আসলে বাংলাদেশের প্রথম কর্পোরেট ক্লাব যারা কিনা, তাদের দেখেই কিন্তু পরে বসুন্ধরা কিংসও কিন্তু ইনভলভমেন্ট হয়েছে। সো কর্পোরেট ক্লাবগুলি যত বেশি আসবে তত কিন্তু ফাইন্যান্স হবে, তত কিন্তু প্লেয়ার উপকৃত হবে এবং খেলার কম্পিটিশনটা আসবে। সুতরাং আমি মনে করি যে যেহেতু আমিন ভাই আবার বলছে সে নির্বাচন করবে এবং ফুটবলে সে আসতেছে, আমার কাছে তার রিকোয়েস্ট থাকবে, সাইফ পাওয়ার স্পোর্টিং ক্লাব আছে, সে চিটং আবাহনীকে এতদিন দেখভাল করেছে, এই দুই ক্লাবগুলিকে যেন সে রান করে। এমএলএ ভাই, সর্বশেষ 30 সেকেন্ডের মতো সময় বাকি আছে, একজন সাবেক অধিনায়ক হিসেবে এই জায়গাটা, অর্থাৎ ক্লাবগুলো টিকে থাকা, পেশাদার লিগটা ঠিকঠাক মতো হওয়া, এই জায়গায় পৃষ্ঠপোষক যারা আছেন, কর্পোরেট কোম্পানি যারা আছেন, তাদের কাছে আপনি কোনো আহ্বান জানাবেন কিনা? অবশ্যই দেখেন, এবছর তো অলরেডি দুইটা ক্লাব কিন্তু সাইম ভাই খেলেনি, অনেক প্লেয়াররা কিন্তু সংকটে পড়ে গেছে। শেষ সময় চিটাগং আবাহনী আমরা রেজিস্ট্রেশন করে প্লেয়ারদের এখন পর্যন্ত কোনো স্পন্সরশিপ জোগাড় করতে পারিনি, আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। অবশ্যই দেখেন, কর্পোরেট হাউসরা যদি ফাইন্যান্স না করে, স্পন্সরশিপ না করে, ক্লাবগুলি কিন্তু অসহায় হয়ে পড়ে। শুধু নট অনলি চট্টগ্রাম আবাহনী, আরও অনেক ক্লাবই কিন্তু এবছর আপনি জানেন যে তারা খেলতেই চাচ্ছিল না, শেষ সময় কিন্তু তারা খেলেছে। সুতরাং আমি বলবো যে স্পন্সরশিপ প্রতিষ্ঠান, কর্পোরেট হাউসগুলি যদি ফুটবলের পাশে থাকে, আমি মনে করি যে আমাদের দেশের ফুটবল, অবশ্যই মানুষের ভালোবাসার ফুটবল, সেটা একদিন আমার কাছে মনে হয় যে একটা বড় উচ্চ লেভেলে চলে যাবে। স্পোর্টস লাইভ যেমনটা দেখছেন আপনারা বলছিলাম, তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে দেশের সবচাইতে বেশি গড় মোসাদ্দেক হোসেন সৈকতের, ব্যাট হাতে 52 গড় নিয়েও 7 বছরে মোটে 4টা টেস্ট খেলার সুযোগ পেয়েছেন, কোনো নির্দিষ্ট বছরে 2টো টেস্ট খেলার সুযোগ পাননি। কেন নিয়মিত পারফর্ম করা সত্ত্বেও টেস্টের সুযোগ পাচ্ছেন না, সেই উত্তর মোসাদ্দেকের কাছেও নেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে দেশ সেরা হয়েও সাদা পোশাকে মাঠের বাইরে থাকাই যেন মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে বাস্তবতা। ফার্স্ট ক্লাসে 50 গড় আছে এই তালিকায়, মোসাদ্দেকের পাশে নাই আর কোনো বাংলাদেশি। 52 গড়ের এই ডানহাতি পেছনে ফেলেছেন কোহলি, লারা, উইলিয়ামসনদের মতো গ্রেটদেরও। সেই সৈকতকে সুযোগ দেওয়ার বেলায় সিলেক্টরদের যত গড়িমসি। 7 বছর আগে ডেবিউ, লম্বা এই সময়ে টেস্ট খেলেছেন মোটে 4টা, সেটাও 4টা ভিন্ন ভিন্ন বছরে। কেন পারফর্ম করা সত্ত্বেও তাকে সুযোগ দেয়া হয় না, এই প্রশ্নের উত্তর নেই মোসাদ্দেকের কাছেও। 7-8 বছর ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে হয়তোবা 4টার বেশি ম্যাচ অবশ্যই হয়তোবা ডিজার্ভ করতাম, বাট আসলে আনফর্চুনেটলি হয়তোবা কী কারণে হয়নি সেটা আমি বলতে পারবো না, কারণ আমি যখনই ফার্স্ট ক্লাস খেলেছি, ইভেন আমি যদি ভুল না করে থাকি, আমি লাস্ট যে ম্যাচটা খেলেছি ফার্স্ট ক্লাসে, সেটা ইন্ডিয়া এর এগেনস্টে, সেটাতে আমি একটা 50ও করেছিলাম। এবারের জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের হয়ে খেলবেন মোসাদ্দেক। পাকিস্তানে বাংলাদেশ দল দারুণ করেছে, মিডল অর্ডারেও সুযোগ খুব একটা নাই, তবুও এই অলরাউন্ডারের বিশ্বাস দেশের সবচেয়ে মর্যাদার ঘরোয়া টুর্নামেন্টে ভালো করলে হয়তো ভাগ্যের শিকে ছিঁড়তে পারে সাদা পোশাকে। যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট বা মানে লঙ্গার ভার্সন ক্রিকেট সবাই খেলে, ওইখানে আমার কাছে মনে হয় যে প্ল্যান করাটা একটু ইজি হয়, কারণ আপনার কাছে অনেক সময় থাকে একটা ব্যাটসম্যানের জন্য, লম্বা সময় ধরে ব্যাটিং করার মতো অপশন থাকে আপনার কাছে। তো যখন থাকবে, আমার কাছে মনে হয় যে একটা ব্যাটসম্যানের জন্য সেখানে রান করার অপরচুনিটিস অনেক বেশি। অবশ্যই নিজের মতো করে পরিকল্পনা করতেছি যে কীভাবে খেলবো, অনেক বড় বড় রেকর্ড এখানে আছে। সো এটা অনেক মধুর একটা স্মৃতি আমার এনসিএলে আছে, সবসময় আমি চেষ্টা করেছি ভালো খেলার, এবং
এনসিএল এমন একটা জায়গা আমার কাছে মনে হয় এখান থেকে ভালো খেললে অবশ্যই নজরে আসা যায়। প্রথম শ্রেণীর ক্রিকেটে একসময় মোসাদ্দেক হোসেন সৈকতের গড় ছিল 60-এরও বেশি, নামতে নামতে তা এখন 52। সবশেষ কয়েক বছরে ম্যাচও খুব বেশি খেলেননি, তবুও এখনও তিনি দেশের সেরা। প্রশ্ন থেকে যায়, এমন পারফরমেন্স করা কেউও যদি বঞ্চিত হন, পারফরমেন্সের উপর থেকেই ক্রিকেটারদের ভরসা উঠে যাবে না তো? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। চেন্নাইয়ে পৌঁছে প্র্যাকটিস শুরু করেছে বাংলাদেশ টেস্ট দল। ঐচ্ছিক অনুশীলনে ঘাম ছড়িয়েছেন শান্ত, লিটন, নাহিদ রানারা। সাদমান তাইজুলরাও বেশ সিরিয়াস। বেশ কয়েকদিন ধরেই পূর্ণ উদ্যমে প্র্যাকটিস করছে টিম ইন্ডিয়া। 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। নাহিদ রানাদের কল্যাণেই পাকিস্তানে ইতিহাস গড়া গেছে। লিটন দাসও রেখেছিলেন অনেক বড় ভূমিকা। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামের সেন্টার উইকেটে সেই রানাদের বল খেলেই এলকেডি প্রস্তুত হচ্ছেন। চিপকে রাওয়ালপিন্ডির ইতিহাসের পুনর্মঞ্চায়ন করতে চাইলে ক্লাসিক লিটনকে জ্বলে উঠতে হবে স্বমহিমায়। পাকিস্তানে পেসাররা ভূমিকা রেখেছেন, ভারতে বিশেষ করে চেন্নাইয়ে স্পিনারদের রোলটা গুরুত্বপূর্ণ হতে পারে। চেন্নাইয়ে পৌঁছে প্রথম দিনের অনুশীলনে তাইজুল নাইমরা সেই মহড়াই করে রাখলেন। 2 টেস্টেই সাদমান ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চেন্নাইয়ের নেটে তিনিও সিরিয়াস। গল্প ভিন্ন হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সিরিয়াসনেসেরও কমতি নাই। ভারত বধ করতে চাইলে অধিনায়ককে যে রানে ফিরতেই হবে। কখনো থ্রো ডাউন করে, কখনো অফ স্পিনে শিষ্যদের অনুশীলনে নজর রেখেছিলেন হেড কোচ চন্দিকা হাথুরু সিংহে। হাথুরুও জানেন হেড কোচের চাকরি টিকিয়ে রাখতে এই অ্যাসাইনমেন্ট তার জন্য কতখানি গুরুত্বপূর্ণ। প্রথম দিনের ঐচ্ছিক অনুশীলনে দলের সবাইকে দেখা যায়নি। বেশ কয়েকদিন ধরেই পূর্ণ উদ্যমে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। আর 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2 টেস্টের সিরিজের প্রথম ম্যাচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।